আজকে 19তম স্কুল শ্রীরামপুর গার্লস হাই স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই ক্লাস 7-এর প্রতিটা ছাত্রছাত্রী আমার ভিডিও থেকে উপকৃত হবে। খুব ভালো করে দেখে নাও। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, একটি ট্রেন টি সেকেন্ডে এক্স দূরত্ব অতিক্রম করে, ট্রেনের গতিবেগ বার করতে বলছে। টি সেকেন্ডে এক্স দূরত্ব অতিক্রম করে ট্রেনের গতিবেগ দেখে নাও। একেরটা আমরা অপশান সি বলবো, সেটা হলো 18x/5t। দেখে নাও। একেরটা আমরা পাবো, সেটা হলো ট্রেনের গতিবেগ আমরা বলবো x/t, এটা মিটার পার সেকেন্ড। কিন্তু অপশান দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। মনে রাখতে হবে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটারে পার আওয়ারে করতে গেলে আমরা 18/5 দিয়ে গুণ করব কিলোমিটার পার আওয়ার। তা যেটা বললাম, তাহলে এটা হলো x/t, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার দিয়ে কিলোমিটার পার আওয়ারে পরিবর্তন করতে হলে আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে এই জন্যে আমরা এটা লিখব 18x/5t কিলোমিটার পার আওয়ার। তারপর দেখো দুয়েরটা, এক্সের যে মানের জন্য এই দুটো মান সমান হবে সেটা কোন মান? এটা আমরা অপশান বি বলবো, -3। দেখে নাও, -3। অর্থাৎ 3x + 5/2 = 2x/3। দেখে নাও, ক্রস = 6x, ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো 9x - 6x = -15। এটা আমরা বলবো মাইনাস, এটা হলো +3x = দেখে নাও দুয়েরটা, 3x + 5/2 2x/3, ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো। দেখে নাও 9x + 15 = 4x। তাহলে এখান থেকে দেখে নাও 9x - 4x = -15। এটা 5x = -15। তাহলে x = -15/5, তাহলে x = আমরা -3 পেয়ে গেল। তাহলে -3, তাহলে এটাকে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে x এর মান পেয়ে গেল -3। তারপরে দেখো তিনেরটা, x সমান 5x = x, কোনটা সঠিক? এটা হলো আমরা অপশান সি বলবো, x = 0। দেখে নাও 5x = x, এখান থেকে দেখে নাও
5x মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন, তাহলে এখান থেকে দেখো তাহলে 4x ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 0/4 বা এক্স ইকুয়াল টু 0, তাহলে অ্যান্সার 0 হয়ে গেল। দেখে নাও 4x ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0/4, তাহলে এক্স ইকুয়াল টু 0। তারপরে দেখে নাও কোনটি প্রতিসম নয়, কোনটি প্রতিসম নয়, কোনটি প্রতিসম নয়, এটা আমরা অপশান বি বলবো, বিটা আমরা প্রতিসম নয়। তারপর দেখো কোনো চতুর্ভুজের রৈখিক প্রতিসম অক্ষ সর্বাধিক, সেটা হলো আমরা অপশান বি বলবো, সেটা বর্গক্ষেত্রের জন্য। এই সংখ্যামালার এক্স টু দি পাওয়ার 0 সহগ কোটা, এখানে এক্স টু দি পাওয়ার 0 এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি 0 মানে 1 বলতে পারি, তাহলে তার সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 সহগ হলো -9, তাহলে অপশান সি বলবো। তারপর দেখে নাও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, চারিদিকে বেড়া দিতে যদি টাকা খরচা হয়, তাহলে প্রতি কত খরচ হবে, প্রতি মিটার খরচা যদি টাকা হয়, তাহলে মোট খরচ কত হবে। সাতেরটা আমরা কি বলবো, আমরা 4x বলবো, অপশান বি বলবো 4x। দেখে নাও ভালো করে সাতেরটা, এটা হলো তাহলে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু মানে √x² বলবো, তাহলে এক্স একক, এক্স মিটার হয়ে গেল, তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা পেয়ে গেলাম এক্স মিটার। এবার দেখো তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 × x মিটার। এবার দেখো বলা আছে প্রতি মিটার খরচা টাকা, তাহলে মোট খরচ কত, অতএব মোট খরচ হলো 4x × a, তাহলে 4x টাকা, এটা হয়ে গেল। বহুভুজের কর্ণ, এটা আমরা বলবো n × n-3/2, তাহলে 10টা n এর মান 10 × 10 - 3/2, এটা কাটলে আমরা 5 পাবো, তাহলে 5 × 7, 5 × 7 মানে আমরা বলবো 5 × 7 = 35। কর্ণের সূত্র হলো n × n-3/2, এখানে n এর মান 10 বসিয়ে দেওয়া হলো, তাহলে 5 × 7, 5 × 7 = 35। তাহলে অপশান দেখে নাও, তাহলে এটা অপশান আমরা কোনটা পাবো, তাহলে 10টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা আমরা অপশান সি পাবো 35টা। আছে 1 দিয়ে ভাগ করলে, তাহলে এটা আমরা -29ই বলবো। দেখে নাও 2-এর একটা বক্সে আমরা এক্স ধরে নিলাম, এক্স ভাজিতক 1 সমান -29, তাহলে আমরা এক্স ভাজিতক 1 সমান -29, তাহলে এক্স এর মান পেয়ে গেল -29/1, তাহলে এক্স সমান আমরা কত হলো -29, তাহলে এই যে ঘরে কত বসবে, -29 বসবে। তারপর দেখো এখানে বলা আছে, দেখে নাও 2-এরটা 1/3⁵ পাওয়ারটা উপরে তুলে 3⁻⁻5, তো এই বক্সের মধ্যে রেখে নাও, এটা কত হবে, -5 হবে, তো অ্যান্সার হবে -5। তারপরে দেখো এই পাওয়ারটা এখানে কত হবে, এখানে 2 হবে, এই পাওয়ারটা এখানে 2 হবে,
এখানে কত -5 হলো, এখানে এটা 2 হলো। এটাও দেখো এক্স ভাজিতক 0, এক্স ভাজিতক 0 মানে আমরা বলবো অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তারপর দেখানো 1 বর্গ কিমি সমান ড্যাশ হেক্টোমিটার। 1 বর্গ কিমি মানে আমরা 100 বলবো। তারপরে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপর দেখো 3⁴, এটা দেখো, এটা করলে দেখো 81 হবে, এটা করলে দেখো, তাহলে এটা করলে দেখো 81 হবে, আর এটা করলে এটা ভাঙলে 64, তাহলে 81 বড়, তাহলে এই চিহ্নটা হবে, তাহলে অবশ্যই গ্রেটার দেন চিহ্ন হবে। দুটি ত্রিভুজের 3টি কোণের মান সমান হলে ত্রিভুজ দুটি ড্যাশ ত্রিভুজ, এটা হলো সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী, সদৃশকোণী ত্রিভুজ, তোমরা মনে রাখবে সদৃশকোণী ত্রিভুজ। ত্রিভুজের 3টে বাহু বলা আছে পরিসীমাগত। তাহলে x + 15 + 2x + 3, 3x + 13 সেন্টিমিটার। তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে, x 2x 3x, এটা হলো 6x, x 2x 3x যোগ করলে 6x, আর এখানে দেখো 18 আর 13 যোগ করলে 31, তাহলে 31 সেমি, 31 সেমি হয়ে গেল। তা এটা কার পরিসীমা, এটা ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ লিখে রাখি, ত্রিভুজের পরিসীমা। তারপরে দেখো এখানে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য কত বার করতে বলছে, দেখে নাও। দুয়েরটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বলবো ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফল মানে আমরা বলবো ক্ষেত্রফল বাই প্রস্থ। ক্ষেত্রফল বলা হচ্ছে 3p/r + 6p² আর তারপরে আছে মাইনাস 3p²r² বাই -3pqr। দেখে নাও এখানে 3pqr বাই -3pqr প্লাস 6p²qr² -3pqr টা -3pq টা বাই -3pqr, এটা হয়ে গেল। দেখে নাও এটা দেখো কেটে গেলে -1 হবে। এখানে দেখো এটা কাটলে প্লাস মাইনাসে -2, এখানে দেখো পি একটা থাকবে, একটা পি থাকলে কিউটা কেটে গেলে একটা আর থাকবে, তাহলে পি আর এখানে থাকলো, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এখানে দেখো কী হবে, একটা পি থাকবে, তাহলে দেখো 3 আছে আর একটা নিচে একটা আছে, তাহলে দুটো থাকবে p²। কিউ দেখো এখানে দুটো আছে, নিচে একটা আছে, তাহলে একটা থাকবে। আর আর দেখো কিউব আছে, আর আছে, তাহলে r² থাকবে। তাহলে -1 -2pr প্লাস p²qr², এটি অ্যান্সার আমরা লিখব। 3
তিনেরটা দেখে নাও, বলা আছে এর মান দেখে নাও, এটার মান নির্ণয় করতে বলছে। তিনের দাগেরটা দেখে নাও ভালো করে। থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু 2^4 এটা লিখতে পারি। তাহলে 21টাকে আমরা লিখব 3 × 7, আর 112টাকে ভাঙছি 2, এটা হলো 56, 2 28, 2 14, 2 7। তাহলে 2^4 × 7 দেখে নাও, 1 2 3, 2^4 × 7 লেখা হলো। তাহলে 3 × 7² × 2^4, 3 রইল, 7 একটা 7, তাহলে 7^2। এখানে দেখো 2^4 আছে, 2^4 পুরো সবটা কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে। তাহলে আমরা অ্যান্সার কত পাবো? এখানে অ্যান্সার হলো 1। এখানে উৎপাদকগুলো হবে 4টা। তাহলে আমরা বলবো এবিসি প্লাস 2C একটা, আর 2AB প্লাস 4 একটা। এরপর দেখে নাও, বলা আছে সমস্ত আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র নয়। সামান্তরিকের ক্ষেত্রে দেখো কি বলছে, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে। আয়তক্ষেত্র দেখো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো দেখো পরস্পর সমান ও সমান্তরাল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আয়তক্ষেত্র তখনই হবে যখন কোণগুলো 90° হবে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কোণ 90 না হলেও হবে। তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র মানেই সামান্তরিক, কিন্তু সামান্তরিক মানে আয়তক্ষেত্র নয়। কারণ সামান্তরিক হতে গেলে যে কোনো কোণ হতে হবে, কিন্তু আয়তক্ষেত্র হতে গেলে সেটা কোণটা 90° হতে হবে। তাহলে এই 90° কোণ সম্পন্ন আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলবো। কিন্তু সামান্তরিক থেকে আমরা আয়তক্ষেত্র পাওয়া সম্ভব নয়, কারণ কোণগুলো সামান্তরিকের 90° হয় না। ব্যাপারটা বোঝা গেল খুব ভালো করে। এরপর দেখো কুব্জ এবং অকুব্জ বহুভুজের দুটো পার্থক্য লিখতে বলছে। দেখে নাও, কুব্জর ক্ষেত্রে দেখো বহুভুজের কর্ণগুলো বহুভুজের ক্ষেত্রে ভেতরে থাকে, তাকে আমরা বলবো কুব্জ। যেমন দেখো এগুলো দেখো কুব্জ উদাহরণ, দেখো এগুলো উদাহরণ কী হবে, সামান্তরিক হবে, আয়তক্ষেত্র হবে, বর্গক্ষেত্র সামান্তরিক হবে, তারপর আয়তক্ষেত্র হবে। এগুলো সব হলো কুব্জর মধ্যে পড়ছে। আর যখন কর্ণগুলো ওই বহুভুজাকার ক্ষেত্রের মধ্যে থাকবে না, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো ওগুলো অকুব্জ বলবো, অকুব্জ বহুভুজ বলবো। দেখো তার ডায়াগ্রাম দেখো, এগুলো দেখো অকুব্জ বহুভুজ আমরা আঁকতে পারছি, দেখে নাও ভালো করে। তারপর দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50, সংখ্যা দুটোর ভাগফল বলা আছে 1/2, সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। 25 দেখো তাই করা হয়েছে, দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। ধরি দুটো সংখ্যা হলো এক্স এবং ওয়াই। এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল হলো, দুটি সংখ্যার গুণফল বলা ছিল কত? দুটি সংখ্যার গুণফল বলা ছিল 16/50। 16/50 মানে 2 দিয়ে কাটলে 25, তাহলে 2 দিয়ে কাটলে 8, তাহলে 8/25। তা দেখো দুটি সংখ্যার গুণফল তাহলে হলো 8/25, ভাগফল বলা আছে 1/2।
এখান থেকে তো এটার সঙ্গে গুণ করে দেওয়া হয়েছে, গুণ করে দেখো এক্স স্কোয়ার সমান 4/25, এক্স সমান ধর পেয়ে গেলাম 2/5। এক্সের মানটা এই সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে ওয়াইয়ের মান পেয়ে গেলাম, 4/5। তাহলে সংখ্যা দুটো আমরা কি বলবো, সংখ্যা দুটো হলো 2/5 এবং 4/5। এটা আমরা এরকমভাবে বলতে পারি, বা এটা আমরা এরকমভাবেও লিখতে পারি, যেহেতু এখানে 2 দিয়ে এখানে যেহেতু এরম ছিল, তাহলে আমরা এটাকে এরমভাবে লিখতে পারি যে 2 দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে তাহলে কত হবে, 4/5, এটা দেখো 8/4/10, ওপর নিচে 2 দিয়ে গুণ করছি তাহলে 4/10, ওপর নিচে গুণ করছি তাহলে 8/10। তাহলে এরকম উত্তর আমি রাখতে পারি। তাহলে এখানে দেখো ওপর নিচে 2 দিয়ে গুণ করা হলো তাহলে 4/10, এখানে 2 দিয়ে গুণ করা হলো তাহলে 8/10। এরকম উত্তর আমরা রাখতে পারি, বা এই উত্তরটা রাখতে পারি। আবার একটা বলা হচ্ছে ভাগ পদ্ধতিতে এইটার মান নির্ণয় করতে বলি, দেখে নাও। ভাগ পদ্ধতিতে মানটা দেখে নাও। দেখো এখানে 6টার পরে, 6টা সংখ্যার পরে দশমিক বসানো আছে, সেই জন্য দেখো আমরা √, এই সংখ্যাটা পুরোটা লিখেছি, 1-এর গায়ে 6টা শূন্য দিয়ে ভাগ করেছি। এবার দেখো এইটা করে আসবে 13,057, আর এটা এটা করলে 1000 আসবে, তাহলে 13.057 অ্যান্সার চলে আসবে। একটু দেখে নাও কিভাবে মানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে উত্তরটা বার করা যায়। দেখো 1-1-কে 1, 1-এর ডবল 2 হলো। এবার দেখো এটা 3 দিয়ে গুণ করলুম, 3 দিয়ে গুণ করলে 69 হলো, 1 হলো। দুটো একসঙ্গে নামছে, তাহলে এই দুটো নামলো, এখানে দেখো যাওয়া সম্ভব নয়। আবার এই দুটো নামলো, একটা শূন্য তুললুম, শূন্য তুলে 130, 130কে দুগুণ করলে 260, তাহলে 260কে তাহলে এটা 5 দিয়ে গুণ করা হবে, 5 দিয়ে গুণ করে এটা হাত আসবে। এবার দেখো এখানে দেখো এটা দেখো করা হয়েছে, এটা দেখো গুণ করা হচ্ছে, দেখো এইটা আমরা গুণ, এর ডবল মানে এইটা আসছে, 7 দিয়ে গুণ করে 7 দিয়ে গুণ করলে উত্তর পেয়ে গেছি। তাহলে কত পেয়ে গেলাম, তাহলে 13,057 পেয়ে গেলাম। তাহলে 13,057/1000 মানে আমরা লিখবো 13.057 আমরা বলবো। দেখে নাও এই যে ট্রেনের যে অঙ্কটা, এই অঙ্কটা তোমরা দেখে নাও। ট্রেনের 200 মিটার এবং 240 মিটার লম্বা একটি ট্রেন পাশাপাশি লাইনে ঘন্টায় 42.5 কিমি এবং 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পর পরস্পরকে অতিক্রম করবে, দেখে নাও। এটা আমরা পাবো পুরো 7-এর অঙ্কটা দেখে নাও, এই 7-এর অঙ্কটা দেখে নাও, একদম পুরো সেম আছে। কীভাবে করতে হয় দেখে নাও। তাহলে মোট দূরত্ব পেয়ে গেলাম 200 + 240 মানে 440। আপেক্ষিক গতিবেগ ভিন্ন দিক থেকে আসছে, তাহলে এটা যোগ হয়ে গেল, তাহলে 79.2 কিমি/ঘন্টা। তাহলে এটা যাচ্ছে 36 সেকেন্ডে, একে কত, আর এই যে দূরত্ব বলা আছে 440, সেটা করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করলে আমরা 20 সেকেন্ড উত্তর পেয়ে যাচ্ছি। তা ট্রেন দুটি পরস্পর মিলিত হওয়ার 20 সেকেন্ড পর পরস্পর অতিক্রম করবে। ট্রেন দুটি মিলিত হওয়ার 20 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। তারপরে দেখে নাও এখানে আরেকটা ট্রেনের অঙ্ক আছে, সেটা হলো 3-এর দাগেরটা। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলছে। এটা আমরা সময় দূরত্বের মানে 16-র অঙ্কটা আছে, দেখে নাও। অর্থাৎ কোষে দেখি, দেখে নাও, কোষে দেখি 15, দেখো 16-র অঙ্কটা আছে, একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও কীভাবে করতে হয়, দেখে নাও। এটা 25 সেকেন্ডে ট্রেনটি যায়, সেটা বলবো 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার দেখো আমরা বলবো সেটা হলো 17 সেকেন্ডে ট্রেনটা যায়, 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। অপনয়ন করা হচ্ছে 8 সেকেন্ড ট্রেনটি যায়, তাহলে এটা বিয়োগ করলে 88 হবে। 1 সেকেন্ড ট্রেনটি যায়, 88/8 হয়ে গেল, তাহলে 11 মিটার। তাহলে এবারে 1 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে, এবার আমরা এখান থেকে 25 সেকেন্ড ট্রেনটা বার করে নিচ্ছি।
25 সেকেন্ড ট্রেনটি 1 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে 11 মিটার পার সেকেন্ড, তাহলে 25 সেকেন্ডে কত যাবে 11 ইন্টু 25, তাহলে 275। এই 275-এর মানটা দেখো এই সমীকরণে বসিয়ে এখানটা বসে 275 সমান 210 প্লাস 10-এর দৈর্ঘ্য, তাহলে 10-এর দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210। দেখো 10-এর দৈর্ঘ্য দেখো পেয়ে গেলাম 275 মানে 210 সমান 65 মিটার পেয়ে গেলাম। এরপর দেখো দেখে নাও তোমাদের বাড়ির একটি বর্গাকার ঘরের পাশের দৈর্ঘ্য 15 মিটার, উচ্চতা 5 মিটার, ঘরে 1.5 মিটার চওড়া এবং 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে 300 প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে চার দেয়াল রং করতে কত খরচা পড়বে। 17 অধ্যায় 18 অঙ্কটা এটা তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অধ্যায় হলো 17। অবশ্যই তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে, আমার প্লেলিস্ট দেখবে, সেই প্লেলিস্টে অবশ্যই অঙ্কটা আছে, খুব ভালো করে তোমরা দেখে নেবে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের প্লেলিস্ট আছে সেটা দেখো অধ্যায় হলো 17, সেখানে তোমরা এই 18 অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। খুব ভালো করে ভিডিওটা দেখো এবং দেখলেই পেয়ে যাবে। তারপর দেখে নাও এইটা দেখে নাও সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। দেখে নাও কীভাবে হবে, দেখে নাও সূত্রের সাহায্যে 5-এর দাগের একটা দেখে নাও এটা। তাহলে এখানে দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস 1 করা হলো, প্লাস এ করা হলো, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ করা হলো, এখানে যেমন থাক। এবার দেখো এ স্কোয়ার প্লাস 1, এটা দেখো এ স্কোয়ার প্লাস 1 তা হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে বললাম করা হলো, এটা বসে গেল, এটাকে ভাঙা হলো, তাহলে এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ারটা বিয়োগ করা হলো, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে। আবার দেখো আমরা বলছি এ প্লাস বি মাইনাস বি সূত্রে, তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসানো হয়েছে, এটাকে ভাঙা হয়েছে। এখানে এ টু দি মাইনাস এ টু দি পাওয়ার 4 ছিল, তারপর দেখো আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা দেখে নাও এই অঙ্কটা প্রত্যেক পেজে অঙ্কটা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পেজে অঙ্কটা আমরা পাচ্ছি। দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, এবি দিয়ে ভাগ করে দেওয়া হলো, এবি দিয়ে ভাগ করে এটা 5 পেয়ে গেলাম, তাহলে এ স্কোয়ার বাই এবি সমান বি স্কোয়ার বাই এবি, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ বাই বি প্লাস এটা তাহলে বি বাই এ, এটা 5 হয়ে গেল, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, তাহলে এটা হলো এ বাই বি প্লাস বি বাই এটা হোল স্কোয়ার মাইনাস 2 এ বাই বি ইন্টু বি বাই এ, এটা কেটে গেল, এটার মান হলো 5, 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার 25 মাইনাস 2 মানে 23 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 23। দেখে নাও 3 নম্বরটা দেখে নাও, এটা প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে, তারপরে মান নির্ণয় করতে বলছে। দেখে নাও ভালো করে, তাহলে এটা দেখে নাও পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার, তাহলে এটা হলো পি কিউটা হোল স্কোয়ার, এটা হলো 5 আরটা হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু পি কিউ ইন্টু 5 আর, তাহলে এটা হলো পি কিউ প্লাস 5 আরটা হোল স্কোয়ার, তাহলে এটা মনে এ ভাবো, এটা মনে বি ভাবো, তাহলে 2 ইন্টু এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ মানে এইটা বি মানে এইটা হোল স্কোয়ার করা হলো, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ এটি হয়ে গেল। পি এর মান দেখো 2, কিউ এর মান -1, তাহলে এখানে মানটা বসিয়েছি, আর আর এর মান 3 বসাতে দেখো পেয়ে গেছি 13 স্কোয়ার মানে 169, অ্যান্সার হয়ে গেল 169। দেখে নাও 6 দাগের অঙ্কগুলো তোমরা উৎপাদকে বিশ্লেষণ বলে প্লেলিস্ট আছে,
সেটা দেখবে কোষে দেখি 19.2 অধ্যায় আছে, কোষে থেকে 19.2 অধ্যায়, এটা সম্পূর্ণ সব পেয়ে যাবে। আমি নতুন করে এগুলো সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়। সমীকরণ গঠন সমাধান অধ্যায় প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এখানে এই 2-এর অঙ্কটা আছে, পুরো সেম টু সেম, ভালো করে দেখে নেবে। তারপর দেখো 7-এর দাগে 2-এরটা, 7-এর দাগে 2-এরটা মানে আমরা পেয়ে যাব, দেখে নাও। 7-এর দাগে 2 মানে দেখো এখানে এক্স এক্স, এই অঙ্কটা 7-এর দাগে 2। তাহলে তোমরা ভালো করে ভিডিওর প্লেলিস্ট দেখবে, দেখবে সমীকরণ গঠন সমাধান অধ্যায় অবশ্যই সলভ করা আছে, ভালো করে দেখলে অবশ্যই উত্তর পাবে। তাহলে দেখে নাও এই একের অঙ্কটা, তোমরা দেখে নাও, একের অঙ্কটা দেখে নাও। এখানে দেখো এগুলোকে বাম দিকে নিয়ে হলো, এই এক্সগুলোকে বাম দিকে নিয়ে যাওয়া হলো, এক্সগুলোকে বাম দিকে নিয়ে যাওয়া হলো, এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসা হলো, বিটাকে ডান দিকে নিয়ে যাওয়া হলো। তাহলে x/a মাইনাস x/b ইকুয়াল টু a মাইনাস বি। এখান থেকে দেখো এ বি লসাগু করেছি, তাহলে bx মাইনাস এক্স, এক্স কমন নিয়েছি, তাহলে b মাইনাস a বাই এ বি ইকুয়াল টু a মাইনাস বি, মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে এটা উল্টে যাবে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু a মাইনাস বি পেয়ে গেলাম। তাহলে এ মাইনাস এক্স ইন্টু a মাইনাস বি বাই এ বি ইকুয়াল টু a মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস এক্স সমান এ বি, এক্সের মান কি মাইনাস এ বি। নির্ণয় সমাধান আমরা কি বলবো, নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ বি। তোমার বাবার বয়স আমার বয়সের 7 গুণ। তোমার বাবার বর্তমান বয়স তোমার বয়সের 7 গুণ। তাহলে 10 বছর পরে বাবার বয়স তোমার বয়সের 3 গুণ হবে। তোমার এবং বাবার বয়স নির্ণয় করতে বলছে, ঠিক নাও। ধরে নিলাম আমার বয়স এক্স বছর, তাহলে আমার বয়স যদি এক্স বছর হয়, বাবা আমার থেকে 7 গুণ, তাহলে বাবার বয়স কত হবে, 7x, 7x বছর। তাহলে 10 বছর পরে আমার বয়স হবে, তাহলে x+10, তাহলে 10 বছর পরে তাহলে আমার বাবার বয়স হবে 7x+10। এবার দেখো বলা আছে বাবা 3 গুণ হবে, তাহলে আমার পাশে 3 বসাতে হবে, তাহলে 7x+10 ইকুয়াল টু 3 ইন্টু x+10। এখানে সমাধান করলে 4x সমান 20, তাহলে x সমান 5 পেয়ে গেলাম, x সমান 5। এক্স আমি ধরেছি কি, ধরেছি যে আমার বর্তমান বয়স এক্স বছর, তাহলে এক্স মানে 5 বছর, বাবার বয়স 5 ইন্টু 7, 5 7 35 বছর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। তারপরটা দেখে নাও, তারপরটা দেখো তোমার ব্যাগে, দেখে নাও তোমার ব্যাগে 5 টাকার এবং 10 টাকার মোট মুদ্রা 30টি। ব্যাগে 145 টাকা থাকলে কতগুলি 5 টাকা কত 10 টাকা থাকবে, দেখে নাও। দেখে নাও 22.4 অধ্যায় 6-এরটা, 22.4-এর তোমরা অবশ্যই পেয়ে যাবে। সমীকরণ গঠন সমাধান অধ্যায়, সেটা 22.4 অধ্যায়ে তোমরা যে 6-এর অঙ্কটা আছে প্লেলিস্ট দেখে নেবে, সেই প্লেলিস্টে তোমরা অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। খুব ভালো করে প্লেলিস্ট দেখবে, ঠান্ডা মাথায় দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবে। দেখে নাও এইটা একেরটা তোমরা অবশ্যই দেখে নাও, যে কোষে দেখি 21-এ দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা, তাহলে 3-এর দাগের 1-এর জ্যামিতি কোষে দেখি 21-এ তোমরা অবশ্যই পেয়ে যাবে। খুব ভালো করে তোমরা চতুর্ভুজ অঙ্কন এই প্লেলিস্টটা তোমরা দেখবে, 21তম অধ্যায় তোমরা অবশ্যই 3-এর দাগের 1-এর যে উত্তরটা, আর এখানে দেখো পুরো একই উত্তর আছে, একই প্রশ্ন আছে। খুব ভালো করে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা খুব ভালো মার্কস পাবে। তারপর দেখো 2-এরটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে, বাহু সংলগ্ন মানে সমান বাহু কত, সমান বাহু বলা আছে মানে 7.2, তাহলে অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি হলে অন্তর্ভুক্ত 100 ডিগ্রি, দেখে নাও।
7.2 সেমি। দেখে নাও 7.2 সেমি, ভালো করে দেখে নাও। সাত দশমিক দুই সেমির মাপটা নিলাম। এবারে আমরা এখানে আমরা কম্পাসের সাহায্যে 7.2 মানটা কাটছি। দেখে নাও 7.2 মানটা কাটা হলো। এবারে আমরা এই বিন্দুতে এখানে 7.2 মাপটা নেওয়া হলো। এবার দেখে নাও আমরা চাঁদার সাহায্যে আমরা এখানে 100 ডিগ্রি কোণ নিচ্ছি। 100 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে দেখে নাও। তাহলে চাঁদার সাহায্যে আমরা যে কোণটা নিলাম সেটা হলো 100 ডিগ্রি। চাঁদার সাহায্যে আমরা 100 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। ওকে, এবারে এই যে কোণটা সমান কোণ আমরা আঁকবো। দেখে নাও এই চাপ নিলাম, এখানে এই বিন্দুতে বসিয়ে দিলাম। দেখে নাও এই বিন্দুতে বসিয়ে দিলাম। এবারে এই মাপটা নেওয়া হলো। দেখে নাও এই মাপটা নিয়েছি, এখানে বসিয়েছি, বসিয়ে এরকমভাবে কেটে দেওয়া হয়েছে। দেখে নাও তাহলে খুব ভালো করে দেখে নাও। দেখে নাও তাহলে এটা হলো 7.2 সেমি। এবার এইখানটা আমি 7.2 কাটবো। দেখে নাও তাহলে 7.2 এখানে বসিয়ে এরকম কাটছি। দেখে নাও এখানে তাহলে এই মাপটা নিলাম। এখানে দেখো 7.2 এরকম কেটে নেওয়া হলো। এবারে আমরা কি করব, জুড়ে দেবো। তাহলে এখানে আমরা জুড়ে দিলাম। তাহলে এটা হলো 7.2 সেন্টিমিটার। তাহলে এই কোণটার মান হলো 100 ডিগ্রি। এই কোণটার মান হলো 100 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দিলাম। নামটা হলো আমরা দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে এ বি সি একটি আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। হয়ে গেল। এবার দেখো তিনেরটা দেখে নাও। স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে বলছে। খুব ভালো করে দেখে নাও। তিনেরটা 105 ডিগ্রি। খুব ভালো করে দেখে নাও। এই কাটা হলো, এইটা কাটা হয়েছে। এখানে দেখে নাও এরম কাটছি। তাহলে আমরা প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবারে দেখে নাও আমরা, তাহলে এটা আমার 90 ডিগ্রি হয়ে গেল। আর এই রেখাটা
এইটা আমাদের 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তাহলে আমরা এটাকে অর্ধেক করব। তাহলে এইটাকে আমরা অর্ধেক করব, এইটাকে আমরা অর্ধেক করছি। তাহলে এটা আমরা কত আসছে, এটা আমরা 120 পাচ্ছি। এটা আমরা কত পাচ্ছি, এটা 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলো। এবার আমরা এইটাকে অর্ধেক করব। দেখে নাও, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এটা অর্ধেক করছি, দেখে নাও। এবারে আমরা জুড়ে দেবো। দেখে নাও, তাহলে এখানটা দেখে নাও। তাহলে এটা হলো, এটা তাহলে আমরা বলবো, এটা তাহলে বলবো কত, এটা 15 ডিগ্রি, আর এই পুরোটা হলো 90 ডিগ্রি। তাহলে এই টোটালটা এখান থেকে এইটুকু পোর্শনের মান কত হবে, এটা হলো 105 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে আমি যদি নাম দিয়ে দিই, এটা যদি এ বি সি, এটা যদি ডি দিয়ে দিই, তাহলে আমরা যদি বলি ডি বি সি, এই কোণটা ডি ডি, দেখে নাও, ডি বি সি, এই কোণটা কত হবে, এই কোণটা আমরা বলবো 105 ডিগ্রি। তাহলে আমরা পেন্সিল এবং কম্পাসের সাহায্যে আমরা 105 ডিগ্রি কোণ আঁকলাম। খুব ভালো করে দেখে নাও, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। তাহলে আজকে আমরা 19তম স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। হলো শ্রীরামপুর গার্লস হাই স্কুল, সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে, অত্যন্ত ভালো তোমরা মার্কস পাবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও আমি শেষ করলাম। থ্যাংক ইউ।